বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ ইন্টারন্যাশনাল নার্সেস ডে বা আন্তর্জাতিক নার্স দিবস। নার্সিং এটি মহৎ সেবা আমরা পেশা আমরা জানি, এবং যে কোনো মানুষ, যে কোনো রোগী বা চিকিৎসকের শরণাপন্ন হলেন চিকিৎসকের গুরুত্ব অত্যন্ত অপরিসীম, সেটাও আমরা জানি। কিন্তু বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে যখন আপনি হসপিটালে থাকবেন এবং কোনো ক্ষেত্রে আপনি বাড়িতে বসে যখন চিকিৎসকের সেবা নেবেন, চিকিৎসার আগে এবং পরে নার্সেসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পৃথিবীতে বহু জায়গায় এটা স্বীকৃত যে একজন রোগীর ভালো হয়ে ওঠার পেছনে চিকিৎসকের কোনো ক্ষেত্রে যতটা গুরুত্ব, তার চেয়ে নার্সেসদের গুরুত্ব, টেকনিশিয়ানদের গুরুত্ব কোনো অংশেই কম নয়। বাংলাদেশেও নার্সিং সেবার বা এই পেশার যথেষ্ট গুরুত্ব, বিকাশ, বিস্তার হচ্ছে। একই সঙ্গে নানা রকমের চ্যালেঞ্জও আমরা লক্ষ্য করছি, নানা রকমের নার্সেসদের দাবি দেওয়ার কথা ইদানিংকালে আমরা লক্ষ্য করছি। এবং বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক, নার্সেস, টেকনিশিয়ানের সংখ্যা অত্যন্ত কম। আমরা জানি আমাদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী সেটা নেই। এবং এমনকি শুধু আমাদের সে কথাই বলি কেন, আমাদের স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ অত্যন্ত কম। একই সঙ্গে আমরা এটাও জানি যে আন্তর্জাতিক অঙ্গনে নার্সেসদের, বিশেষ করে পশ্চিমা বিশ্বে এবং জাপান সহ অন্যান্য উন্নত দেশে নার্সেসদের চাহিদা অনেক বেশি, এবং তারা আমাদের দেশ থেকেও নার্সেস নিতে চান। কিন্তু আমরা আমাদের দক্ষ নার্সেস তৈরি করতে পারছি না, বা প্রয়োজন অনুযায়ী যোগান দেওয়ার মতো সামর্থ্য এখন অর্জন করতে পারছি না। মূলত এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে এই টেবিলে আজকের রয়েছেন, আমার বায়ে বসা আছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস এবং জাপান বাংলাদেশ নার্সিং কলেজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সর্দারে নাইম। তিনি বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং পায়োনিয়ার ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমার ডানে রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং ইউনিভার্সাল নার্সিং কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন এভারগ্রিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ভায়োলেট দীপশিখা মণ্ডল। স্বাগত আপনাদের তিনজনকেই তৃতীয় মাত্রায়। বিশেষ করে আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, এবং একজন নার্স হিসেবে আজকের এই বিশেষ দিনে আপনাকে বিশেষভাবে স্বাগত। এবং আপনার মুখ থেকে আমি আলোচনাটা শুরু করতে চাই। আজকের এই দিবসটি পালনের তাৎপর্য এবং এবারকার প্রতিপাদ্য বিষয়কে, সেটা আপনার কাছ থেকে শুনতে চাই আমি। ধন্যবাদ দিন তৃতীয় মাত্রাকে আমাকে সুযোগ দানের জন্য। আমি ভায়োলেট দীপশিখা মণ্ডল, এভারগ্রিন নার্সিং কলেজের অধ্যক্ষ হিসাবে আছি। তো আজকে আমি যে নার্স হিসাবে আমি খুব গর্বিত, আনন্দিত যে এত বড় প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি, এবং এই দিনটাকে আমি সাধারণত ডান দিক থেকে খুব কম, আমার মনে হয় খুব কম, এক দুইবার করেছি আপনাকে, আজকে প্রথমবার। আমি ইউজুয়ালি শুরু করি বাঁ দিক থেকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি। তো এই দিনটা উদযাপন করার জন্য আমার এই সুযোগ পেয়েছি, এর জন্য আমি কৃতজ্ঞ। আমার অর্গানাইজেশনকে আমি ধন্যবাদ জানাই, আপনাদেরও ধন্যবাদ জানাই। তো মেনলি 6 তারিখ থেকে 6 মে থেকে 12 মে আমরা এই দিনটা এক সপ্তাহ ব্যাপী আমরা নার্সেস ডে উদযাপন করি, এবং 12 মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। ওই দিন আমরা ওই দিনটাকে উদযাপন করার পরে আমাদের সপ্তাহ শেষ হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1820 সালে ফ্লোরেন্স, ইটালিতে ফ্লোরেন্স এলাকাতে জন্মগ্রহণ করেন, এবং তার ওই এলাকার কারণেই তার নাম ফ্লোরেন্স দেওয়া হয়। সে একজন ইংরাজি ধনী ঘরের মেয়ে ছিলেন, এবং উনিই হলেন নার্সদের কর্ণধর। নার্সেস তৈরির প্রথম পদক্ষেপ, যা আধুনিক যুগে নার্স, যার হাত ধরে আমরা আমাদের আগেও অনেকে গেছে এবং আমরাও আজকে পর্যন্ত চলছি, বা বর্তমান যুগে আমাদের নার্সিংটাকে ওনাকেই কেন্দ্র করে আমরা অনুসরণ করার চেষ্টা করি। এবং এই দিবসটি পালিত হচ্ছে কোন বছর থেকে? এটা পালিত হচ্ছে 1965 সাল থেকে। এবারকার প্রতিপাদ্য বিষয় কি? এবারে প্রতিপাদ্য হচ্ছে আওয়ার নার্স, আওয়ার ফিউচার, নার্স কেয়ারিং ফর নার্সেস স্ট্রেনথেন ইকোনমিক্স। এবং বাংলায়, আমরা বাংলাটা আরও ভালো লাগছে। বাংলায় হচ্ছে যে আমাদের নার্স, আমরা আমাদের নার্সকে সেবা করলে আমাদের অর্থনৈতিক উন্নতির শক্তিশালী হবে। এটা হচ্ছে একটা বড়, মানে খুব ভালো লাগলো যে এটাকে সত্যি আমাদের নার্সদের অন্তত এইটুকু যে আমরা প্রায়োরিটি পাচ্ছি, আমরা প্রাধান্য পাচ্ছি। আমাদের একটা পর্যায়ে এসে
যা আমাদের নার্সদের প্রতি কেয়ারিং জিনিসটা, যেটা অনেক পরে যেহেতু আমি একটা নার্স, যে আমরা এই জিনিসটার সাথে নার্সদের যে একটা কেয়ার করতে হবে, তাদের যে একটা সেবার দরকার আছে, এই জিনিসটা আমরা এই প্রথম মনে হয় এইভাবে জাতীয় পর্যায়ে আলোচনা হবে বা হচ্ছে। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, প্রফেসর সরদার নাঈম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই সামগ্রিকভাবে এই দিবস পালনের তাৎপর্য, এবং একই সঙ্গে একটু আপনার কাছে মিস প্রীতি চক্রবর্তীর কাছে আমি শুনতে চাই যে আসলে কি চিত্রটা আমাদের নার্সিং শিক্ষার এবং বাজারের কথাও যদি বলি, সেটাও আমি পরে শুনতে চাইব আপনাদের কাছ থেকে। ধন্যবাদ জিল্লুর, বড় তৃতীয় মাত্রা আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে নার্সিং নিয়ে কিছু কথা বলার জন্য। বেসিক্যালি আমি একজন ডাক্তার হিসেবে সবসময় সবচেয়ে বেশি ফিল করি যে প্রপার নার্সেস যদি আমরা না পাই, সার্জন হিসেবে আরও বেশি আমাদেরকে বুঝতে হয় এবং বুঝি যে একটা সার্জিক্যাল টিম বা একটা টোটাল ট্রিটমেন্ট টিম মধ্যে নার্সরাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ডেফিনেটলি চিফ সার্জন হিসেবে বা সার্জারির পরে বিশেষ করে একজন সার্জন বা একজন কনসালটেন্ট বা একজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর কাছে যদি দিনে একবার, দুবার বা তিনবার যান, একজন নার্স থাকেন 24 ঘন্টা। সুতরাং নার্সিং কলেজ থেকে নার্সরা তৈরি হচ্ছে, নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সরা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের দেশে এই যে বিশ্ব বা আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে যেই কথাটা আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই, আমরা কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক মানের নার্স তৈরি করার ব্যাপারেই সবচেয়ে বেশি সচেষ্ট হওয়া উচিত। কারণ নার্সিং কলেজ হলেই বা নার্সিং ইনস্টিটিউট হলেই যে ভালো ভালো নার্স তৈরি হবে তা না। সেই জন্য নার্সিং শিক্ষা ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজানোর সময় এসছে এখন, এবং এই জন্য এবারে যে প্রতিবাদ যে নার্সেস প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন গ্লোবাল ইকোনমি, যার জন্য ইউ শুড টেক কেয়ার অফ নার্সেস। আর এটার জন্য উই নিড investment for their well-being, to support them. If you cannot support them, then definitely quality people will not come, and you cannot produce, at the end of the day, ওই কোয়ালিটি নার্সেস তৈরি হবে না। এখন যদি আমরা বলি যে গত কয়েক দশক ধরে বাংলাদেশের পার্সপেক্টিভেও যথেষ্ট উন্নতি হয়েছে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা যেমন 1977 সালে একটি অধিদপ্তর তৈরি হলো, নার্সিং অধিদপ্তর তৈরি হলো, যেটা আমরা দেখেছি যে সরকারি খাতেই নার্সিং শিক্ষা এবং পরিষেবা পরিচালনার জন্য নার্সিং পরিষেবা অধিদপ্তর তৈরি হয়েছে আলাদা করে, হুইচ ওয়াজ ভেরি এনকারেজিং। কিন্তু তারপরেও এই মুহূর্তে যদি বলি, দেশে যেই পরিমাণ নার্সিং কলেজ এবং নার্সেস তৈরি করার কথা, সেই পরিমাণটা আমরা তৈরি করতে পারছি না। আমাদের 2023 সালের কথা যদি বলি, সারা দেশে রেজিস্টার্ড নার্সের সংখ্যা প্রায় 85,000-এর মতো, এবং একই সাথে আমাদের ডাক্তারের সংখ্যা, রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা যদি বলি, তাহলে 1,15,000 থেকে 20,000-এর মতো। সারা পৃথিবীতে কিন্তু একজন ডাক্তার যেখানে কাজ করেন, সেখানে 3 জন নার্স দরকার হয়। এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সেই হিসাবে আমাদের কিন্তু ডাক্তারের সংখ্যা যদি আমরা মনে করি 23-এ যেটা ছিল 1,08,000 ডাক্তার, সেই হিসেবে তাহলে আমাদের 3,24,000 নার্স দরকার। তো 3,24,000 নার্স যেখানে আমাদের দরকার, সেখানে আছে মাত্র আমাদের 80-85,000 নার্স, এবং সেখানেও কিন্তু খুব ভেরি কোয়ালিফাইড এবং কোয়ালিটি সম্পন্ন নার্স। আপনি একজন প্রিন্সিপাল, একটি নার্সিং ইনস্টিটিউটের, এবং দিদি আপনি নিজেও নার্সিং কলেজের চেয়ারম্যান। আমরা জানি যে নার্সিং সেবায় বা নার্সিং প্রফেশনে কিন্তু আমরা সেই রকম কোয়ালিটি ছেলেপেলে এখনও পাই না। এখানে আরও কয়েকটি ফ্যাক্টর আছে, যেমন আপনার এই যে জেন্ডার একটা ইনইকুয়ালিটি নার্সিং সেবায়, আমাদের সামাজিক পার্সপেক্টিভ থেকেই প্রথম থেকে আমরা ধরে নিই নার্সেস হবে শুধু মেয়েরাই, কিন্তু দিস ইজ নট ট্রু। কারণ এখানে যেহেতু সমাজের ওই পর্যায়ে যেহেতু আমরা এই যে লিঙ্গগত পক্ষপাত যেটা, সেই জিনিসটাকে যদি আমরা বলি, তাহলে ছেলেরা কিন্তু তখন অটোমেটিক্যালি আর নার্সিংয়ে যাওয়ার জন্য এনকারেজ ফিল করে না। এটা সামাজিক একটা ট্যাবুর মধ্যে পড়ে যায়। ওরা অনেক ছেলে আছে যারা কিন্তু নার্সিংয়ে যেতে চায়। আমরা যারা নার্সিং কলেজ, দিদি আমার সাথে একমত হবেন, প্রচুর ছেলে আসতে চায়, কিন্তু অনেকটা কিছুটা লজ্জায় হলেও যে নার্সিং তো মেয়েদের কাজ।
কিন্তু রোগী যখন আমরা দেখি, আমরা পুরুষ রোগী এবং মহিলা রোগী তো সমান সমানই দেখি। একজন পুরুষ রোগীর জন্য বরং অবশ্যই সেবা, আমরা হয় না যে নারীদেরই সেবা দেওয়ার রাইট, বা ডাক্তার যেমন পুরুষ এবং মহিলা ডাক্তার এবং পুরুষ ডাক্তার দুটো পক্ষই যেমন সমান তালে কাজ করে যায়, বরং এখন মেডিকেল কলেজগুলো যদি আমরা দেখি, মেয়ে ডাক্তারের সংখ্যা কিন্তু, মেয়ে মেডিকেল ছাত্রীর সংখ্যা কিন্তু অনেক বেশি, প্রবাবলি 70%। দিদি তো ইউনিভার্সাল মেডিকেল কলেজের চেয়ারম্যান, উনি আরও ভালো বলতে পারবেন। পুরো জিনিসটা কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় কত ছিল, 20% মেয়েদের জন্য সিট রাখা হতো। ঢাকা মেডিকেল কলেজে যখন আমি 79-এ ঢুকি, তখন 20% ছিল মেয়ে এবং 80% হলো ছেলে। সেখান থেকে এখন 70% হয়ে যাচ্ছে মেয়ে, কারণ এখন আর আলাদা করে কোটা নাই, সরাসরি কম্পিটিশনের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে যারা আসতে পারে, দেখা যায় যে যেহেতু মেয়েরা পড়ুয়া বেশি এবং তারা পড়াশোনায় ভালো ছেলেদের তুলনায়, সেই জন্য কিন্তু মেয়েদের সংখ্যা মেডিকেল কলেজগুলোতে অনেক বেড়ে গেছে। কিন্তু নার্সিংয়ে কিন্তু পুরো চিত্রটাই উল্টো, এবং এখানে কিন্তু আমরা পুরুষ নার্সেস কম পাচ্ছি। এবং আরেকটা জিনিস হলো যে এই যে স্ট্রেস বা বার্ন আউট হয়ে যাওয়া, আমাদের নার্সেসরা কিন্তু কাজের চাপে বার্ন আউট হয়ে যায়। কারণ যেখানে 3 জন নার্স থাকার কথা, সেখানে আমরা একজনও পাচ্ছি না, একজনের কম। হ্যাঁ, 0.4 একজন ডাক্তারের সাথে কিন্তু মিনিমাম 3 জন নার্স থাকার কথা, সেটা আমরা পাচ্ছি না বলে এই যে নার্সরা যেই কাজের পরিমাণ, তাদের উপরে যে লোড আমরা দেই, একটা প্রেশারের একটা লিমিট আছে, সেই প্রেশার কিন্তু তারা নিতে পারে না। এবং এরা অধিকাংশই মহিলা হওয়ার কারণে আমাদের দেশে জানেন, যারা কর্মক্ষেত্রে যেই মহিলারা কাজ করেন, তাদের কিন্তু অনেক দিক সামলাতে হয়। পুরুষের চেয়ে মহিলাদের উপরে প্রেশার অনেক বেশি। তাকে সংসারও দেখতে হয়, ছেলে মেয়ের দায়িত্বও নিতে হয়, এবং সাথে আবার তার এই কর্মজীবনের কর্মটাও দেখতে হয়। এবং যার জন্য এই প্রেশার, এবং সেই প্রেশারের সাথে খুব দুর্ভাগ্যজনকভাবে সত্যি কথা, সেটা তাদের পেমেন্ট এবং স্যালারি এবং তাদের গ্রেডিং, তাদের লেভেল অফ জব কিন্তু অনেক নিচুভাবেই দেখা হয়, এবং অনেক নিচু। বিশেষ করে প্রাইভেট সেক্টর আমি বলবো যে নার্সদের স্যালারি কিন্তু অত্যন্ত কম, যেটা ডাক্তারদের সাথে কোনোভাবেই তুলনাই করা যায় না। তো এসব কারণে কিন্তু একটা পর্যায়ে যে তারা বার্ন আউট হয়ে যায়, এবং বার্ন আউট হয়ে যে তারা কিন্তু খুব অতি তাড়াতাড়ি চাকরি থেকে বেশিরভাগই নার্স কিন্তু ইস্তফা দিয়ে অথবা আর্লি রিটায়ারমেন্ট নিয়ে তারা সংসারে ব্যস্ত হয়ে যায়। তো এই সব জিনিসগুলোকে দেখতে যে আমরা যেটা ফিল করছি, যে নার্সদের বদলে দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালগুলো আনফর্চুনেটলি একটি পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে ওই ট্রেনিংয়ের মাধ্যমে এইড নার্স হিসেবে বা ওয়ার্ড বয় বা কি বলে যেটাকে এইড নার্স হিসেবে যাদেরকে ব্যবহার করা হয়, তাতে কিন্তু অ্যাজ হোল চিকিৎসার মানটা অনেক নিচে নেমে যায়। এবং সেই জন্যই কিন্তু আজকাল অনেক হাসপাতালগুলোতেই, যেহেতু অভিজ্ঞ নার্সের সংখ্যা কম হওয়ার কারণে, এবং এইড নার্স বা এই জাতীয় অল্প স্বল্প ট্রেনিং প্রাপ্ত, প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে যাদেরকে নার্স বানানো হচ্ছে, তাদের মাধ্যমে কাজের কারণে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট। কারণ নার্সরাই তো, ডাক্তার কিন্তু মেডিসিন প্রেসক্রাইব করে, কিন্তু মেডিসিনটা কিন্তু দেয় একজন নার্স। সেই নার্স যদি প্রপারলি এডুকেটেড নার্স না হয় এবং এক্সপিরিয়েন্স না হয়, সেটা কিন্তু রোগীর জন্য একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করতে পারে। তো এই জিনিসগুলো, আর তাছাড়া তো কর্মক্ষেত্রে আমাদের জানি আমরা, সহিংসতা এবং হয়রানি আমাদের নার্সদের উপরে অনেক বেশি হয়, কারণ এখানে যেহেতু মহিলা সংখ্যা বেশি থাকে, এবং রোগীদের কাছেও কিন্তু নার্সরা সেই শ্রদ্ধা এবং তাদের এই কর্মক্ষেত্রে তাদের যেই স্ট্যাটাস পাওয়া উচিত, সেটা তারা পায় না। সামাজিকভাবেই আমাদের, আমি বলবো বিশেষ করে ভায়োলেট ম্যাডামের সামনেই বলছি, যে সামাজিকভাবেই নার্সিং প্রফেশনকে একটি স্বীকৃতি মাধ্যমে যদি আমরা এগিয়ে নিতে না পারি, তাহলে এদেশে ভালো নার্স তৈরি করার জন্য আমাদের জন্য খুব ইজি হবে না। আমি পরবর্তীতে বিদেশের জন্য যে নার্স তৈরি করা দরকার, সেই কথা পরে আসবো। আমি আবার প্রীতি চক্রবর্তী, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে এই যে আপনি একটা কলেজ আছে, ওনার একটা ইনস্টিটিউট আছে, ওনাদের একটা কলেজ, চাহিদা অনুযায়ী কি তৈরি করা যাচ্ছে না, যাচ্ছে নার্সেস, বা চ্যালেঞ্জেসগুলো কি? আমি নার্সিং এডুকেশনটা নিয়ে একটু আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই।
আপনাকে ধন্যবাদ জিলুর ভাই, আপনি একদমই টাইমলি একটা বিষয়বস্তু বেছে নিয়েছেন। আজকে নার্সিং ডে 12ই মে, তো এটা একদম সময়োপযোগী আপনি একটা সিলেকশন করেছেন টপিকস। তো এটা নিয়ে আমাদের ভায়োলেট ম্যাডাম একটা আলোচনা করেছেন এবং এর নার্সদের যে বিষয়গুলি তারা কতটা স্বীকৃতি প্রাপ্ত অথবা প্রাপ্ত না এটা নিয়েও আমাদের সর্দার নাঈম ভাই কথা বলেছেন। আমি একটু ভিন্ন দিকে যাব, তবে যাওয়ার আগে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে যাই। সেটা হচ্ছে যে ইনে স্ন্যাপশট আপনি যদি দেখেন তাহলে আমরা এখন দেখি যে আমাদের রেজিস্টার্ড নার্সেস এখন ইনফ্যাক্ট এখন 1,52,000। আপনি যদি 25 জানুয়ারির কথা বলেন তাহলে 1,52,000 এবং আমরা 40,000 নার্স প্রতি বছর ভর্তি হয়। তো সেখানে 6,000 নার্সেস হচ্ছে ভর্তি হয় আপনার সরকারিতে, আর বাকিটা ভর্তি হয় বেসরকারিতে। এখন সেখান থেকে এই যে ভর্তিটা হচ্ছে বিভিন্ন ঝামেলার কারণে কত হাজার নার্স ফাইনালি বের হয়ে আসে, কারণ এখানে কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে মিডওয়াইফারি, একটা হচ্ছে ডিপ্লোমা, একটা গ্র্যাজুয়েশনস, একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনস, অ্যান্ড দেন মাস্টার্স আমরা পরবর্তীতে অ্যাপ্রুভাল পেয়েছি। আমাদের মতো কিছু নার্সিং কলেজ, 4-5টা নার্সিং কলেজ হয়তো মাস্টার্সের জন্য আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। তো এই জায়গাটায় এই 40,000 থেকে ইনফ্যাক্ট কত বের হয় এর কিন্তু পরিসংখ্যান আমাদের স্ট্যাটিস্টিক্স নাই, আমাদের ব্যুরোতেও নাই, মানে এটা আমরা জানি না। কিন্তু আমরা যেটা চেষ্টা করি যে এখান থেকে যত নার্স ভর্তি হয় তারা যেন সবাই পাশ করে বের হতে পারে। সমস্যাটা হচ্ছে এটা যে নার্সরা একটা সময় ছিল একদম খুব পেরিফেরি থেকে, খুবই নিম্ন বিত্তের ফ্যামিলিগুলি থেকে নার্স পড়তে আসতো, কিন্তু একটা সময় নার্সদের পদমর্যাদা কিন্তু সেকেন্ড ক্যাটাগরির করা হলো। যখন করা হলো তখন কিন্তু এটা একটা মর্যাদা, এইটা কিন্তু একটা বড় স্বীকৃতি আপনাদের জন্য। এবং তখন একটু ভালো ফ্যামিলি থেকে আসা শুরু হলো। এবং আমি গত 5 বছরে যেটা দেখি যে কিছু কিছু ছেলেমেয়েরা আছে যে ওরা নার্সিং পড়তে আসছে, মেডিকেলে চান্স পায় না সেজন্য নার্সিং পড়তে এসছে। তার মানে স্ট্রেট মেডিকেল থেকে নার্সিং, অর্থাৎ রেজাল্ট তার 9-9.5 পর্যন্ত মেট্রিক ইন্টারমিডিয়েট মিলায়। তো এটা কিন্তু একটা অনেক বড় ডেভেলপমেন্ট এসছে। এবং একসময় আমরা কি দেখতাম সমাজে, যদি কেউ নার্স বিয়ে করতো তাহলে ছেলে সংসার থেকে বাপ তেজ্য করে দিত। আজকে কিন্তু সেই জায়গাটায় নাই। এখন কিন্তু নার্সদের সেই মর্যাদা সৃষ্টি হয়েছে। এটা শুধু যে সরকার করেছে তা না, এটা আমাদের সামাজিকভাবে সেই বলয়টা তৈরি হয়েছে এবং নার্সরাও তাদের মর্যাদার জায়গাটা উন্নীতকরণে তারা এই জায়গাটাকে বেছে নিতে পেরেছে। এখন সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে এখনও তাদের অর্থনৈতিক সামর্থ্য সেই জায়গায় নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে অনেকগুলি নার্সিং ইনস্টিটিউট করে দেওয়া হয়েছে, কিন্তু এটা খেয়াল করা হয় না যে তাদের আসলে ফ্যাকাল্টি আছে কিনা, তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, তারা কি আসলে সঠিক মানের নার্স তৈরি করতে পারবে কিনা। হ্যাঁ, একটা সময় হয় যে ধরেন প্রথম হচ্ছে যে আমার নার্স নাই, আগে নার্স তৈরি করো। একসময় যেটা সর্দার নাঈম ভাই বলল যে আমি নিজেই তো বিটাক থেকে প্রায় 50 জনকে নিয়ে ওদেরকে এইড নার্স হিসেবে তৈরি করেছি। এরপরে এরা পেরিফেরিতে চলে গেছে, ধরেন খাগড়াছড়ির অনেক মেয়ে ছিল, ওরা ওইখানে চলে গেছে, ওইখানকার ইনস্টিটিউট ওরা চালায়, মানে হসপিটাল, ছোট ছোট ক্লিনিক চালায়। কিন্তু এখন কিন্তু কিছু হাসপাতালে, আমাদের মতো লেভেলের হাসপাতালগুলিতে গেলে আপনি কোনো এইড নার্স পাবেন না। এখানে ডিপ্লোমার নিচে কোনো নার্সই নাই। আমি শুনছি যে সরকার নাকি প্ল্যান করছে যে ডিপ্লোমাটাকেও কনভার্টেড ইনটু গ্র্যাজুয়েশন। আসলে এটা প্রয়োজন আছে, আমার কাছে মনে হয়। কারণ আমি ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট নার্সদের পার্থক্যটা দেখি, তো একটা বিশাল বড় গ্যাপ, একটা বিশাল বড় ফারাক। তো যখন গ্র্যাজুয়েট নার্স হয়ে যায় তখন কিন্তু তার সঙ্গে সদ্য পাশ করা MBBS ডাক্তারদের স্যালারি খুব বেশি পার্থক্য থাকে না। ধরেন ডাক্তারটা ভর্তি স্যালারি পায় 25,000 টাকা, আর গ্র্যাজুয়েট নার্স স্যালারি পায় 20,000 টাকা। খুব বেশি পার্থক্য তখন আর থাকে না। কিন্তু ডিপ্লোমার সঙ্গে একটা বড় পার্থক্য থাকে কাজের। ডিপ্লোমারা তো বোধহয় এখন আন্দোলন করছে ওরা, অবশ্য এক একজন এক এক কারণে করছে। মানে যারা টেকনিক্যাল তাদেরকে নার্স করতে হবে, এসব কিছু কিছু অযৌক্তিক আন্দোলনও আছে। আমি মনে করি না যে সব আন্দোলনেই মেনে নেওয়ার মতো বা যৌক্তিক। যেটা যৌক্তিক সেটা অবশ্যই যেন সরকার মেনে নেয়, সেটার জন্য আমরা অবশ্যই তার পেছনে আছি, আমাদের সহযোগিতা সবসময় থাকবে। আমি এইবারের প্রতিবাদদের যে বিষয়টা আছে যে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার এবং আমাদের ইকোনমিক স্ট্রেংথেনিংয়ের সঙ্গে যে রিলেশনশিপটা,
এইটা একটা বিশাল বড় ব্যাপার। দেখেন আপনি আমার পাশের দেশ ভারত, আমার নেপাল আমার পাশে, আর আমি ফিলিপিনের কথা তো বললামই না, ভিয়েতনাম এসছে খুব দ্রুত। এই ভিয়েতনাম, নেপাল, ইন্ডিয়া এই নার্সেস শুধুমাত্র এক্সপোর্ট করে, মানে এই স্কিল্ড নার্সেস এক্সপোর্ট করে $1 বিলিয়ন ইনকাম করে। আর আমরা, আপনি তো জানেন, $50-52 বিলিয়ন আমাদের সামগ্রিক ম্যান পাওয়ারের কাছ থেকে আসে। এটা 20-22 বিলিয়ন ডলার। এটাই যদি আমরা আনস্কিল থেকে স্কিল্ডে পরিণত করতে পারতাম, এবং সেখানে হেলথ কেয়ার উইল প্লে ভাইটাল রোল। কারণ তারা নার্স তৈরি করছে, তারা কেয়ার গিভার তৈরি করতে পারবে, তারা এই জায়গাটায় আসতে পারবে। কিন্তু এই জায়গাটায় আসার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, যে নীতি সহায়তা দরকার, সেটা কিন্তু আসলে বেসরকারি খাত সবাই মিলেও করতে পারবে না। এখানে সরকারের সহযোগিতা অবশ্যই দরকার। তো আমি যেহেতু হেলথ সেক্টরের সঙ্গে অনেকভাবে সম্পৃক্ত, আর আপনারা তো জানেন নার্সিং হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন, এখান থেকে কিন্তু কোনো প্রফিট আমাদের থাকে না, হয়ও না, আমরা এটা নিয়ে মাথাও ঘামাই না। শুধু আমার মাথায় থাকে যে আমার তো নার্সের কখনো অভাব হবে না, আমি যখনই আমার নার্সের কোনো রকম সমস্যা হবে আমি আমার ইনস্টিটিউট থেকে, কলেজ থেকে নার্স পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের একটা বেনিফিট। কিন্তু আমার একই সঙ্গে একটা, এটা আশিস বলে আর কি, যে বর্দির হচ্ছে ড্রিম হচ্ছে নার্সিং কলেজকে সে বিশাল বড় পরিধিতে তৈরি করবে, বিশ্ববিদ্যালয় বানাবে। কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হবে কিনা জানি না, মাস্টার্স হচ্ছে আমাদের 6টা সাবজেক্টে। তো এরা যেন বাংলাদেশ থেকে, এখন দেখেন আমাদের কাছে নাইম ভাই বলছে, উনি বলবে এটা নিয়ে, অস্ট্রেলিয়া থেকে আমার কাছে চাচ্ছে নার্স, ইউকে থেকে চাচ্ছে নার্স, ওরা 10ই জুন আসতেছে। আমাদের 2টো নার্সিং কলেজ নিয়ে ওরা, স্কটল্যান্ড ইউনিভার্সিটি অলরেডি সাইন হয়েছে, ওরা আমাদের কাছ থেকে বিএসসি নার্স নিতে চায়। কিন্তু কোথায় গিয়ে আটকায় জানেন? ওই যে আমাদের নার্সরা ইংরেজিতে ভালো না, ওরা IELTS করলে 6.57 পায় না। সো আপনারা যখন, মানে আপনারা যারা কলেজ ইনস্টিটিউট চালাচ্ছেন, আপনাদের ওই ল্যাঙ্গুয়েজের জন্য একটা, আমরা একদম আলাদা করেই শুরু করেছি। আদারওয়াইজ আসলে দক্ষ করেও লাভ নেই। ভাইও শুরু করেছেন, আমি একদম IELTS এর জন্য আলাদা করে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছি, যে তোমরা হাঙ্গেরি থেকে তো এখনই নিতে চায়, কিন্তু ওই যে 6.5 লাগবে তার IELTS। আমি বললাম কি বাবারা, তোমরা আগে এই IELTS এর স্কোরটা করো, তোমরা যাও। এখন কথাটা হচ্ছে আমি কেন পাঠাবো, আমার তো দেশেই 0.4। এই জন্য কিন্তু বিগত সরকার এটা একদম স্ট্রেট ক্লোজ করে রেখেছিল যে নার্স পাঠানো যাবে না। শেষের দিকে এসে আমরা বলেছি যে আপনি নার্সিং কলেজের পরিমাণ বাড়ান। আমার এখানে এসে কান্নাকাটি করছে, আমি আরও ভর্তি দিতে চাই, আরও নিতে, পরীক্ষা দিয়ে পাশ করেছে, কিন্তু আমার তো সিট সীমিত, আমি তো নিতে পারি না, ওনার তো সিট সীমিত, নিতে পারি না, আমরা তো সরকারের নীতির বাইরে যেতে পারি না। পরীক্ষাটা সেন্ট্রালি হয়, একদম মেডিকেল কলেজের মতোই। কিন্তু যদি ওরা দেখে যে কাদের সক্ষমতা আছে, কারা বেশি নার্স তৈরি করতে পারবে, তাইলে দেশের যে, আমি এখন একজন ডাক্তারের সঙ্গে যে 0.4 WHO অনুযায়ী, যে হিসাব অনুযায়ী 0.4 নার্সের পরিমাণ, যেটা আসলে 3 হতে হবে, সেইটা হওয়ার আগে আমিও বা কেমন করে বলি যে আমি নার্স বাইরে পাঠাবো। অথচ দেখেন বাইরে, মানে এদেরও তো স্বপ্ন আছে না, এখানে 20,000-25,000 টাকা করে স্যালারি পাবে, ওখানে গেলেই সে 1.5 থেকে 2 লাখ টাকা স্যালারি পাচ্ছে। তাহলে এই জায়গাটায় আমি তাকে আটকে রাখতে পারি না। এখন সরকার ওপেন করেছে, কথা হচ্ছে, কথা বলছে, কিন্তু নীতি সহায়তা লাগবে। আমার ধারণা আরেকবার আমরা কথা বলবো। জি অবশ্যই আরেকবার কথা বলবো। মিস ভায়োলেট দীপশিখা মণ্ডল, আপনি আন্দোলন নিয়ে কথা বলতে চাইছেন, আমার স্পেসিফিক প্রশ্ন আছে, সেখানে যাবো। জি, দিদির সঙ্গে একটু যদি সম্পৃক্ত করতে চাই। আপনি সম্পৃক্ত করতে পারেন, আপনি বিরোধিতা করতে পারেন, বিতর্ক করে যা হচ্ছে। এই স্ট্রেনদের নিয়ে যেহেতু এবারের ইয়েটা, আমাদের থিমটা খুব সুন্দর একটা জিনিস, নার্সদের শক্তিশালী কীভাবে করা যায়। এবং আমার মনে হয়, এবং এটাই সত্যি, যে আমাদের এভারগ্রিন নার্সিং ফাউন্ডেশনের যে ধারাটা, আমরা কিন্তু অনেক বছর থেকে, স্যার আমার মনে হয় একমত হবেন, অনেক বছর থেকে আমরা চেষ্টা করছি বা আমরা চিন্তা করছি, এবং এই পর্যায়ে আমরা আছি। এখানে আমাদের সঙ্গে কি আছে, নার্সিং কারিকুলাম তো চলতেইছে, প্লাস আমাদের সঙ্গে আছে জাপানি ল্যাঙ্গুয়েজ, প্লাস আমাদের সঙ্গে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্লাস আমাদের সঙ্গে আছে কম্পিউটার। 3টা বছর আমরা কম্পিউটারও খুব, কম্পিউটার ফার্স্ট ইয়ার শুধু করা হয়, হ্যাঁ 1 বছর আমরা করতেছি, কিন্তু 3rd ইয়ার পর্যন্ত আমাদের ইংলিশ এবং জাপানি ল্যাঙ্গুয়েজটা কম্পালসারি, প্রত্যেকটা স্টুডেন্টকে এটাকে পড়তে হবে।
এবং আমাদের ক্লাস সপ্তাহে 2 দিন ছিল, এখন 2 ঘন্টা। এখন আমরা এই মাস থেকে আমরা স্যার জাপানি ক্লাসটা আরও বাড়াই দিয়েছি। আমাদের সুযোগ আছে। কেন? আমাদের সুযোগ আছে জাপানের সঙ্গে, আমাদের স্যার মনে আরও ভালো বলতে পারবেন, সম্পর্কে লিয়াজও আছে আমাদের সঙ্গে, যে কোলাবোরেশন আছে যেখান থেকে, এবং গেছে এবছরও 7 জন আমাদের স্টুডেন্ট যাচ্ছে। আমরা ডাইরেক্ট পাঠাতে পারছি, আমাদের IELTS এর দরকার নেই, এবং অল্প টাকা। আমাদের জাপানি ল্যাঙ্গুয়েজটাকে আমরা একেবারে ABCD থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত, এবং তারা খুবই, স্টুডেন্টরা খুব ইন্টারেস্টেড। এবং আমরা সবসময়, আমাদের স্যাররা সবসময় চাচ্ছে যে আমরা, এবং ছেলে মেয়েদের আমরা এইভাবে উৎসাহিত করছি যে তোমাদের চাকরির চিন্তা তো করতে হচ্ছে না, আমরাই তোমাদের করে দিতে পারবো যদি তোমরা আমাদের সঙ্গে থাকো, যদি তোমরা ল্যাঙ্গুয়েজটাকে। আর ইংলিশ তো ইন্টারন্যাশনাল। আমি বিদেশে ছিলাম, আমার অভিজ্ঞতায় আমি সৌদি আরবে ছিলাম, জেদ্দা, রিয়াদ, কিং আব্দুল আজিজ হসপিটালে ছিলাম, আর কিং সাউদ হসপিটাল। কত বছর ছিলেন? এবং এটা হলো 500 বেডের হসপিটাল, খুবই বড়, খুবই সুন্দর, খুবই আধুনিক হসপিটাল ছিল, এবং ইংলিশ, ইন্টারন্যাশনাল ইংলিশ, এবং অনেক দেশের মেয়ে, ওয়েস্টার্ন ইউরোপিয়ান মেয়েরাও ছিল আমাদের সঙ্গে। তা আমরা এশিয়ান মেয়ে, বাংলাদেশের অনেক মেয়ে আমরা ছিলাম। তা আমার কাছে মনে হলো আমার চাকরি জীবনটাকে খুব এনজয় করছি, সত্যি কথা। কয় বছর ছিলেন আপনি? আমি প্রায় 10-12 বছর ছিলাম। তো সেই হিসাবে আমি বলি যে আমাদের বাংলাদেশি মেয়েরা, আমরা নিজেরা যখন বাঙালিরা বসতাম, আমরা বলতাম দেখ বা দেখো আমরা কি শিখে আসছি। কিন্তু একটা জিনিস কি স্যার, আমাদের আগ্রহটা ছিল, আমরা খুব, তখন তো আমরা ম্যাট্রিক পাস করে নার্সিংয়ে গেছি, 4 বছরের ছিল। তো আমরা প্র্যাকটিক্যালটা এত ভালো করতাম, বেডসাইড কেয়ারটা এত ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের ছিল না। আমরা যখন ওয়ার্ডে কাজ করছি, আমাদের দেশে ফাঁকি দেন, বিদেশে ফাঁকি? না স্যার, আমি বাংলাদেশের কথা বলছি। আমরা তো দেশের ভিতরে নিয়ম কানুন সব কিছুই মানে না, বাইরে গেলে সবই মানে। আমিও এবং আমরা আরো যারা ছিলাম গর্বিত এই কারণে যে আমরা বাংলাদেশে বেডসাইড কেয়ারটা এত ভালো দিতে পারছি বলেই বিদেশে গিয়ে আমাদের সমস্যা হয় নাই। 90 সালের কথা বলছি। আমরা ইংলিশ জানি না, এই ধরনের স্পেশাল কোনো কোর্স নেই, কিন্তু আমাদের নিজেরা চেষ্টায় আমরা প্রাইভেটভাবে গেছি, অনেকে সরকারিভাবে গেছে, কিন্তু আমাদের ওখানে গিয়ে আরবি আমাদের ল্যাকিং আছে, ইংলিশে ল্যাকিং আছে। ইংলিশ তার আমরা নাই কোনোভাবে পড়ে টরে পারলাম, কিন্তু আরবি একটা রোগীর কাছে হিস্ট্রিটা নিয়ে তো আমি কাজ শুরু করব, তার কমপ্লেনটা আমি বুঝতে পারতেছি না। আর গ্রামে ওখানেও তো ওই সদরঘাট আছে, সৌদি আরবের সদরঘাট আছে। তো এই হিসাবে কিন্তু আমাদের প্রচেষ্টা ছিল, ইচ্ছা শক্তিটা ছিল। আর ওখানে গিয়ে নিয়ম কানুনটাকে আমরা খুব রেসপেক্ট করছি। আর একটা জিনিস আমাদের মাথায় হয়েছে যে আমরা এত বেডসাইড কেয়ারটাকে প্রায়োরিটি দিয়েছি, ওখানে বাংলাদেশে তো করে গেছি, ওখানে এখন কিন্তু আমাদের এই সুযোগটা অনেকটাই নেই, বা অনেকটা আমরা পাচ্ছি না। কিন্তু এখন অনেক সুযোগ আছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারতেছি না। আমাদের নীতিমালারও কিছু সমস্যা আছে, আমাদের ছেলে মেয়েদের টেকনিক্যালি কিছু সমস্যা আছে, এবং এত ট্রেনিং সেন্টার হয়েছে, নার্সিং ট্রেনিং সেন্টার, মানে ইনস্টিটিউট একটা, মানে কি বিজনেস একটা। 5400 মতো টোটাল সেন্টারের সংখ্যা। এমনিতে জাস্ট আপনার কাছে ফিগারটা আছে যে প্রতি বছর কত নার্সেস বেরোচ্ছে ডিপ্লোমা? আর আমার ওইটা কিন্তু একটা না, ওইভাবে আমরা তো ওইভাবে স্যার পাওয়া যায় না, কিন্তু বেড যে কত হবে এটা ওইভাবে স্ট্যাটিস্টিক। 40,000 কি ডিপ্লোমায় ভর্তি হয় না? ডিপ্লোমা ভর্তি হয় 25,000, আর বাকি 15,000 ভর্তি হচ্ছে বিএসসি মাস্টার্স সব মিলায় এবং পোস্ট বেসিক। কিন্তু ওই 25,000 থেকে ড্রপ আউট হয় সবচেয়ে বেশি। বাকি 15,000 ড্রপ আউটের কারণ কি? ড্রপ আউটের কারণ ধরেন যেটা হয় যে একটা অর্থনৈতিক বিষয় তো থাকেই, দ্বিতীয়টা হচ্ছে যে এমন ফ্যামিলি থেকে এসছে যখন বিয়ের সময় হলো বাবা মা বললো বিয়ে দিত, কিন্তু আমাদের ডিপ্লোমা নার্সিংয়ে আছে যে বিয়ে হলে আসে নার্সিং পড়তে পারবে না, হয়ে যাওয়ার পর সে বিয়ে হতে পারে। তো এইরকম এই বিষয়গুলির জন্য তারপর এখনও ধরেন রাস্তাঘাট সবকিছুর যে যানবাহনের সিকিউরিটি সব মিলেই এই ড্রপ আউটটা আসলে হয়ে যায়। সো প্রফেসর নাইম আপনার কাছ থেকে যে আমরা বিদেশে চাহিদা এবং সরবরাহের বিষয়টা
জি আমি না পরে আসবেন আমি আর পাবো আপনার কাছে, মানে আপনি শেষ করতে পারেন যদি শেষ না হয়ে থাকে এই পর্যায়ে। সেটা কি বিদেশের ব্যাপারটা আমি বলছি এইবারে যে আমাদের থিমের সঙ্গে যে নার্সকে আমরা করতে পারবো সেইভাবেই, বিদেশে পাঠাইতে পারবো, স্ট্রেনদেন করতে পারবো আমরা সেইভাবেই। যদি আমরা বাংলাদেশ থেকে এখন যে সুযোগ, বিশেষ করে ইংলিশটা, যেমন আমাদের কলেজে আমরা জাপান, বাংলাদেশে, ওয়েস্টার্ন ইউরোপ, আমরা সব জায়গাতেই যে ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং আমি আমার স্টুডেন্টদের সবসময় এনকারেজ করি। এবং আমি আমাদের ইংলিশ টিচার আছে, ওনাদের আমি বলছি যে আমি বলি যে তোমরা আমার সঙ্গে ইংলিশ কথা কনভারসেশন করো। ভোকাল পাওয়ারটা সবচেয়ে বড়, রিয়েলি প্র্যাকটিসটা খুবই জরুরি। আমাদের এইটা এখানে আমরা দুর্বল হয়ে যাই। আসছে আপনার কাছে, দ্যাট ইজ ট্রু। যে সারা পৃথিবী থেকেই একটা হিউজ ডিমান্ড আছে, বিশেষ করে উন্নত বিশ্বে তো এই ডিমান্ডের ব্যাপারে কারো কোনো সন্দেহই নেই। তবে যদিও আমরা নার্সিং ট্রেনিং স্কুল অনেক কথা বললাম, হাজার হাজার, কিন্তু তারপরে কিন্তু রেজিস্টার্ড প্রাইভেট ইনস্টিটিউট এবং কলেজ আছে কিন্তু ৩০৯টা, এবং সরকারের আছে মাত্র 46। দিদি যেটা বললেন যে আমাদের দেশের এই যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট একটা ইম্পর্টেন্ট দিক, কিন্তু আমরা কিন্তু একসময় জনসংখ্যা যেটা সমস্যা ছিল, সেই জনসংখ্যার সমস্যাটাকে আমরা জনশক্তিতে পরিণত করেছি, যার জন্য কিন্তু দেশের আজকে পারিনি সুন্দর ভাই, না পারিনি, মানে আমরা চেষ্টা করছি, যার জন্য এই মুহূর্তে কিন্তু আমরা জনসংখ্যার সমস্যাকে আর সমস্যা বলি না, আমরা অ্যাটলিস্ট মনে করি এটাকে যদি স্কিল ম্যান পাওয়ার হিসেবে শক্তিতে পরিণত করতে পারি তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। যার জন্য আমরা এই মুহূর্তে কিন্তু যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি, আমরা ডিভিডেন্ড পাচ্ছি আমরা কেন? বিকজ একটা ইয়াং পপুলেশন আছে, যেই পপুলেশনটাকে আমরা শক্তিতে পরিণত করার চেষ্টা করে যাচ্ছি বলি যতটুকু এগিয়েছি, আমরা তো পিছিয়ে নেই। এখন যেমন যদি আমরা এই যে বাইরে যাদেরকে পাঠাই, বিশেষ করে জাপানের কথা যদি বলি, একটু জানিয়ে রাখি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আন্ডারে আমাদের একটি নার্সিং কলেজ, যেটি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ আছে, এবং আরও দুটি ইনস্টিটিউট আছে, একটি হলো গিয়ে এভারগ্রিন ইনস্টিটিউট, আর একটি হলো নর্থ ওয়েস্টার্ন ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটগুলোতে কিন্তু আমরা ডিপ্লোমা নার্সেস নেই। ডিপ্লোমা নার্সেসও কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে ঢোকে, একসময় কিন্তু ওনারা ম্যাট্রিক পাস করে ঢুকতেন, আর কলেজে আপনারা গ্রাজুয়েশন না, এখানে হচ্ছে ডিপ্লোমা নার্সেসটাও যারা ডিপ্লোমা কলেজে হলে ইন্টারমিডিয়েট করে একেবারে সরাসরি গ্রাজুয়েশন, এখানে ইন্টারমিডিয়েট দুই জায়গায় লাগবে, কিন্তু ওই ডিপ্লোমাতে হচ্ছে এখনো আর্টস হলে সায়েন্স কমার্স কোনো কিছু সমস্যা নাই, কিন্তু গ্র্যাজুয়েশনে যারা ভর্তি হবে তাদের সায়েন্সই হতে হবে। তো এখানে দুটো ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে। এই জন্য এই যে প্রেজেন্ট যে আন্দোলনটা চলছে, এই যারা ডিপ্লোমা করছে ইন্টারমিডিয়েট করার পরে, মানে ক্লাস 12 পাস করার পরে 3 বছর তারা ডিপ্লোমা করছে, 1 বছর ইন্টার্ন করছে, তারপরে তাদেরকে কিন্তু ডিপ্লোমা হিসেবে কাউন্ট করা হচ্ছে, গ্রাজুয়েশন দেওয়া হচ্ছে না, যার জন্য এটা নিয়েই তারা একটা আন্দোলন করছে। সেটার পক্ষে অনেক যুক্তি আছে, দিদিও বললো যে এটা আসলে তাদের যৌক্তিকতা আছে বলেই ইন্টারমিডিয়েট হিসেবেই আসলে ভ্যালুয়েশনটা করা হয়। তো ওরা তো 3 বছর পড়লো, আবার 1 বছর ইন্টার্ন করলো, তারপরেও কিন্তু 6 মাস যাই হোক করলো, তো হ্যাঁ এটা তো যথেষ্ট পড়াশোনা করেছে, ট্রিট করা হয় অ্যাজ ইন্টারমিডিয়েট, এই জন্য হচ্ছে উপরে ওঠে, যার জন্য একটা আন্দোলন ওরা করছে, এর মধ্যেই খুব সিরিয়াস আন্দোলনে যাচ্ছে ওরা, শুনলাম। এনিওয়ে, এখন আমাদের যেমন যে বাইরে যেসব যাদেরকে আমরা পাঠাই, দুটো ক্যাটাগরি থাকে, একটা হলো স্পেসিফাইড স্কিল ওয়ার্কার SSW, আর এটা হলো TITP বলে আমরা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। স্পেশালি যদি আমরা জাপানে যাদেরকে পাঠাই, এই যেমন ভারত ম্যাডাম বলেন যে আমরা শিগগিরই আরও প্রায় 10 জনের মতো পাঠাচ্ছি, আমরা TITP হিসেবে পাঠাচ্ছি, টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে পাঠাচ্ছি। ওরা তো গিয়ে কাজ করবে, ওরা কাজ করতে পারবে, হ্যাঁ, কেয়ার গিভার হিসেবে, ওরা মোস্টলি কেয়ার গিভার হিসেবে কাজ করবে। আমাদের ডিপ্লোমা নার্সেস কিন্তু, আপনি শুরুতে যখন বললেন যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের কথা, এবং দিদিও কিন্তু এই ধরনের প্রজেক্ট নিয়ে অনেকদিন যাবৎ কাজ করছেন, আমি জানি নীতি সহায়তা পাননি, কিন্তু এটি একটি একেবারে নতুন আরেকটি চ্যাপ্টার। কারণ এই যেভাবে আমাদের এল্ডারলি পিপলের সংখ্যা বাড়ছে, এবং এই জেরিয়াট্রিক কেয়ার গিভার বা এল্ডারলি কেয়ার গিভার তৈরিটাও কিন্তু আমাদের জন্য, এবং নার্সদের দ্বারা এটা সম্ভব, যারা ডিপ্লোমা নার্সেস হিসেবে যদি তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ N4 লেভেল পাস করে, তারা কিন্তু খুব সহজেই এই TITPর আন্ডারে হোক বা SSWর আন্ডারে হোক তারা জাপান যেতে পারবে, যেখানে দেশে তারা 20-25 হাজার টাকা ইনকাম করবে, সেখানে কিন্তু 1.5-2 লক্ষ টাকা ইনকাম করা তাদের কোনো ব্যাপারই না। সেই কারণেই কিন্তু আমরা বলছি যে যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ল্যাঙ্গুয়েজটা ওদের জন্য একটা প্রেশার, কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু এডুকেশনের সাথে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কেপেবল করাটাও কিন্তু স্টুডেন্টদেরকে একটা বিরাট পদক্ষেপ। এই পদক্ষেপ যদি আমরা সময়মতো না নেই, কারণ এই সময়টাতেই কিন্তু তারা পারবে, একটা বয়সের পরে কিন্তু নতুন করে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, মানে এই ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমাদের কিন্তু দিদি ওই
স্টুডেন্টদেরকে, কলেজ এবং ইনস্টিটিউটের সকল স্টুডেন্টদের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজকে কম্পালসারি করে দিয়েছে। আমি ভেবেছিলাম বুঝি আমি করেছি না, আমি তো একটা মেশে এখানে আরেকজন আছে আমার সঙ্গে, আমি এটা কম্পালসারি করে দুজনেই দিয়েছি। করেছি। এখন আচ্ছা। ইংলিশও আছে, ইংলিশ টিচারও আছে, কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে কম্পালসারি করে। অনেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে ভয় পায়, কিন্তু ওরা যখন জানে এটা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আন্ডারে একটি প্রতিষ্ঠান এবং আমাদের জাপানিজ কানেকশনের কারণেই, এবং যে নিজেও জানেন যে জাপানের প্রচুর মানে এত বেশি তাদের বৃদ্ধের সংখ্যা এবং সেই তুলনায় ওয়ার্কার, তাদেরকে হেল্প করার মতো মানুষের জনসংখ্যা যেভাবে কমে যাচ্ছে, এটা সেটা জাপানে, ইউরোপেও কিন্তু তাই হচ্ছে। এবং সেই কারণে কিন্তু ইউরোপে, অস্ট্রেলিয়ায়, আমাদের দেশের এই ইয়াং জেনারেশন, যদিও এটা সত্যি কথা 0.4 সিচুয়েশনে আমরা কিভাবে নিজের দেশের চাহিদা মিটিয়ে তারপরে পাঠাবো, এটা কখনোই সম্ভব নয়। আগে আমাদের চাহিদা মেটাবো তারপর পাঠাবো। একই সাথে নার্সিংকে যদি আমরা পপুলার করতে চাই, আমরা যে নার্সিংয়ের ব্যাপারে একটা ট্যাবুর কথা বললাম, যে ফ্যামিলির সবচেয়ে বোকা মেয়েটাকেই নার্সিংয়ে দিবে, চালাক বা ভালো মেয়েটাকে ডাক্তার পড়াবে অথবা ইঞ্জিনিয়ার বানাবে, এই ট্যাবুটাকে তো ভাঙছে। তারপরেও কিন্তু এখনো কিন্তু আমার ছেলে বা আপনার ছেলে বা কেউ একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে নার্স বিয়ে করলে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে না ফ্যামিলি। তো এই ট্যাবু থেকেও এটাকে যখন আমরা একটা প্রফেশন হিসাবে এস্টাবলিশ করতে পারবো, এবং তখনই কিন্তু মানুষ আসবে। এখন কিন্তু প্রচুর নার্স আসছে, আপনি যেটা বলেন সত্যি কথা। আমিও নার্সিং কলেজ, কারণ আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে, কিন্তু সেন্ট্রালি পরীক্ষা দিয়েই কিন্তু ভর্তি হতে হয়। আমাদের নিয়মের বাইরে কিছু যাওয়ার কোনো উপায় নেই, সব তো কম্পিউটারাইজড। সুতরাং যার যে নাম্বার যদি সাপোর্ট না করে আমরা একজনকে নিতে পারি না। একসময় ছিল যে আসতো তাকে নিয়ে নেওয়া যেত, কিন্তু একটা সময় ছিল, এখন তো সেটা সম্ভব না। আমরা যখন শুরু করেছি এই কি বলে যেটাকে কম্পিউটার যুগে, যখন সেন্ট্রালি পরীক্ষা হচ্ছে এবং নাম্বার সব জায়গায় চলে যাচ্ছে, ওয়েবসাইটে চলে যাচ্ছে, তখন লিস্ট অনুযায়ী ওয়েটিং লিস্ট হয়ে তারা ভর্তি হবে যার যার যোগ্যতা অনুযায়ী। এখন এই যোগ্যতা অনুযায়ী ভর্তি হতে হলেও আমি মনে করি এটার জন্য যে প্রেশার এখন বাড়ছে এবং ছেলেমেয়েরা যে এনকারেজড হচ্ছে টু বিকাম নার্স, এবং নার্স একটা প্রফেশন হিসাবে যখন ডেভেলপ করছে, তখনই কিন্তু একই সাথে এই বিদেশে যাওয়ার, এটা পড়লে বিদেশে যাওয়া যাবে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি কাজ করে ওদের মনের মধ্যে। আপনাকে আমি আপনার কথাটার সঙ্গে একটা জিনিস অ্যাড করি। তো আমি আর কি, জিল্লু ভাই হয়তো এই প্রশ্নটা নিয়ে আমার কাছে আসবে না, মানে আমার একটা ভাবনার মধ্যে একটা জিনিস আছে যে আমার নার্সটা তো যাবে, গিয়ে ও 5 বছর থাকবে, তারপর তোকে ফিরে আসতে হবে যদি আর রিনুয়াল না হয়। রিনুয়াল না হলে তাকে ফিরে আসতে হবে। জেনারেলি তো 3 থেকে 5 বছরের জন্য ক্যাপাসিটির উপর। এখন তাহলে নার্সরা এই জায়গাটা একটু কনফিউজ থাকে যে আমি এখানে চাকরি করলে একটা বেসরকারিতে করি আর সরকারিতে করি, আমার তো আর 5 বছরের বিষয় নেই, আমি কাজ করলে আমার আপ টু রিটায়ারমেন্ট এইজ আমি করতে পারবো। আর এখানে প্রতি 3 বছর পর পর বা 2 বছর পর পর সরকারও একটা বড় রকমের নার্সের সংখ্যা নেয়। তো এরা এই জায়গাটা কিন্তু একটু কনফিউজড। এই জন্য আমি যে ভাবনাটা ভাবি এবং আমি যেটা করি, আমি নার্সদেরকে আমি দিয়েছি তাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, যে যদি তোমরা এখানে ইন্টারেস্টেড হও তাহলে তোমরাও কেয়ার গিভার প্রোগ্রামে চলে যেতে পারো। আমাদের দেশ থেকে নার্স পাঠাতে হলে এটা একটা বিশাল চেঞ্জ আনতে হবে, আমরা সরকারি এবং বেসরকারি খাত মিলে। আমি যেটা চিন্তা করছি এবং করি আমি, সেটা হচ্ছে নার্সদেরকে কেয়ার গিভার হিসেবে না পাঠিয়ে আমি মেট্রিক, ইন্টারমিডিয়েট, ইভেন আমাদের কিন্তু সেই প্রোগ্রাম আছে, আমরা কেয়ার গিভার ট্রেনিং স্কুলই আছে আমাদের, ইভেন গ্র্যাজুয়েটদেরকেও আমি কেয়ার গিভার ট্রেনিংয়ে দেই, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখাই। আমার কাছে গেছে খুবই অল্প, 25-30 জন গেছে মাত্র, কিন্তু গেছে। এবং ওই রকমই, আমার কোনো কিছু খরচ নাই, ওদেরও খরচ নাই, টিকিট পাঠিয়েছে হাসপাতালে বা এলডারলি কেয়ার হোমে জাপানে গেছে। তো আমি ভাবি কি যে নার্স তো আমার দেশে শর্টেজ আছে, ঠিক আছে আমি আমার নার্সকে এখনই হাত না দিই। আর তাছাড়া জাপানে যেহেতু সুযোগ আছে কেয়ার গিভার পাঠানো, তাহলে আমি আদার দেন নার্সেস আমি জেনারেল ছেলে মেয়েদেরকে তৈরি করে, আইএম জাপান একবার এসেছিল চেয়ারম্যান, তো ও তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ আর কিছু বলতে পারে না। তো আমি বললাম তুমি শুধু মেয়ে নিতে চাও কেন? আমি দোভাষী ছিল মাঝখানে। তোমার দেশের সংস্কৃতি তো আমার দেশের সংস্কৃতির মতো, তোমার দেশের পেশেন্টের জন্য, ছেলে পেশেন্টের জন্য তুমি ছেলে নাও, এবং ইউ উইল বি হ্যাপি টু হিয়ার যে আমার ওই 25-30 জনের মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে ছেলে, আর মেয়ে হচ্ছে অর্ধেকের কম। মানে খুব ভালো করছে এবং ওরা খুব হ্যাপি। এই ছেলে মেয়েগুলি এখানে কি করতো আপনি ভাবেন? এক্সিকিউটিভও যদি হতো, যে গ্রাজুয়েট, 10,000 থেকে 20,000 টাকার মধ্যে তাদের স্যালারি হতো। আজকে ওরা
1.5 থেকে 2 লাখ 2 টাকা লাখ ওরা income করছে। আর্ন করছে, মানে ওদের জীবনটা পাল্টে গেছে। ওদের জীবন আমাদের ফ্যামিলির জীবন আমি নাইম ভাই জাস্ট 1000 ছেলে মেয়ে কেয়ার গিভার পাঠাইতে চাই, দ্যাটস অল। জাপানি আমার দরকার নেই, আমি নার্স পাঠাবো না, নার্সদেরকে করতে চাই। সেখানে আমাদের সমন্বিতভাবে বসা দরকার। অলরেডি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু কাজ করছে, আপনাকেও সেই গ্রুপে রাখা হয়েছে। তো এইখানে নার্সদেরকে আমরা কিভাবে হাই এন্ডে নিয়ে যেতে পারি এবং তাদের আমাদের চাহিদাটা পূরণ করে আমরা কিভাবে সেখান থেকে একটা অংশ বাইরে পাঠাতে পারি, এইটা হচ্ছে হবে এখন আমাদের চাহিদা। তাতে নার্সরাও ভালো থাকবে, আমাদের দেশও ভালো থাকবে, আমি আপনার সাথে 100% এগ্রি করি এবং এগ্রি করার সাথে সাথে এই কথাটাও বলছি যে আমরা আসলে এই যে কেয়ার গিভার যেটা আলাদা একটা প্রফেশন হিসেবে ডেভেলপ হতে পারে, এই জিনিসটাকে আপনি করছেন, আমি করছি, অনেকেই করছে, গভর্নমেন্টও করছে, কিন্তু এটার জন্য একটা মাইন্ডসেট লাগবে। কারণ দেখুন, একটি অতি বৃদ্ধ মানুষের এই যে ডায়াপার চেঞ্জ থেকে শুরু করে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করার পর্যন্ত মাইন্ডসেট ডেভেলপ করেই কিন্তু আসতে হবে। এখন সেই মাইন্ডসেটটা কিন্তু ওই যে নার্সিং ডিপ্লোমা নার্সদের অটোমেটিক্যালি যে আসে তা না। তারা যখন দেখে যে না ওই যে কেয়ার গিভার ট্রেনিংয়ের মধ্যেই এই জিনিসগুলোকে যখন আমরা নিয়ে আসি, যখন তারা দেখে, তখন আবার একটা ড্রপ আউট হয়ে যায়, একটা গ্রুপ কিন্তু ড্রপ আউট হয়ে যায়, বাট তাতেও আমাদের আপত্তি নাই। এবং আমার সবচেয়ে বড় স্বার্থপরতা হলো যে আমি যেহেতু একটি বড় সড়ো রিটায়ারমেন্ট হোম করেছি, আমার এখানে 600 ক্যাপাসিটি যদি এল্ডারলি পিপল থাকে, যদি ওই রকম ক্যাপাসিটির মানুষ হয়, তাহলে এদেরকে সার্ভ করার জন্য আমার প্রায় 2000-এর উপরে কেয়ার গিভার লাগবে। এবং এই কেয়ার গিভারগুলো যদি জাপানে ট্রেইন হয়, আমি কিন্তু জাপানে আরো বেশি করে পাঠাচ্ছি যেন ওরা 2 বছর 3 বছর কাজ করে আবার দেশে ফিরে আসতে পারে। সুতরাং সামহাউ দেশের বাইরে পাঠিয়েও যে আমরা দেশের এই ম্যান পাওয়ার লুজ করছি তা না, মোর ট্রেইন হিসেবে তাদেরকে যদি আমরা ফিরে পাই এবং তারা যদি তারা এই সার্ভিসটা এখানে দিতে পারবো। আমরা হয়তো হায়ার এডুকেশনে গিয়েছি, আমরা সার্জারি শিখে আবার দেশে ফিরে এসে কাজ করছি, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। নইলে তো যতটুকু দেশে করেছি সেটা তো হতো না। এই জিনিসটাও যদি আমরা একটা ট্রেন্ডের মধ্যে নিয়ে আসি, আমরা বিশ্বাস করি যে নার্সিং প্রফেশনকে আসলে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাই। আমরা একটু ফাইনাল রাউন্ডের মধ্যে আপনার কাছ থেকে একটু, আমি এই যে নার্সিং পেশায় তো আপনি দীর্ঘদিন যাবত এবং এসএসসি পড়ে শুরু করেছিলেন, এখন তো আর এসএসসি পড়ে শুরু করা যায় না, এসএসসি আপনার কাছে একটু বিবর্তনটা শুনতে চাই যে নার্সিং পেশা কীভাবে বাংলাদেশে, মানে সেদিন সেকাল একাল মাঝখানের কাল সব মিলিয়ে ভবিষ্যৎকে খুব ছোট্ট করে, বেশি 3-4 মিনিট। আসলে এটা তখনকার, এখন আমরা যে যারা আমাদের সঙ্গে ফ্যাকাল্টি মেম্বার আছে আমাদের কলেজেও এবং আশেপাশে যারা নার্সিং স্টুডেন্ট থেকে পাশ করে আত্মীয়স্বজন, তারা অনেকেই বলে তোমরা কিভাবে বা আপনারা কিভাবে এই জিনিসগুলো, এই সুযোগগুলা গ্রহণ করছো, পারছো। তা এখন আমরা পেরেছি, আমাদের গ্রহণযোগ্যতাটা বড় একটা জিনিস ছিল নার্সিং। এবং এই যে কেয়ার গিভারের কথাই বলতেছেন যে একটা ডিপ্লোমা নার্স কোনো দিনই সে টাকার জন্য হয়তো 3 বছর জাপানে গিয়ে এসে যখন দেখবো যে না আমার আসার উপায় নাই, আমি কেয়ার গিভার হিসাবে থাকবো, যে টাকার জন্য যাবে, বিএসসি নার্সও হয়তো কেয়ার গিভার হিসাবে জাপান বা ওয়েস্টার্ন ইউরোপে যেতে পারে। কিন্তু মেন্টালি এই যে সাইকোলজি, একটা নার্সকে মানসিক, শারীরিক, সামাজিক, আর্থিক সহায়তা যতদিন আমরা না দিতে পারবো, বিদেশে গেলে সবচেয়ে বড় সুযোগ সুবিধাটা হলো যে সে আর্থিক সচ্ছলতা থাকে এবং বিদেশে ডিউটি আওয়ারে নার্সদের একটা মানে যার যখন ডিউটি তখন তাকে খাবার সাপ্লাই দিচ্ছে, যে ডিউটিতে হোক। তাহলে তার এই যে স্যার আগে বলছিলেন যে তার একটা চিন্তা রান্না করার, তার একটা চিন্তা, একটা বাচ্চাদের জন্য একটা বেবি সিটিং সিস্টেম আছে। এই যে সাপোর্টগুলো আমরা কি এগুলা কি আমরা কেয়ারিংয়ে যেতে পারতেছি নার্সদের? আমার অস্থিরতা, আমি কখন কি ভাত রান্না করব, আমার বাচ্চাকে ওখান থেকে গিয়ে আনতে হবে, একটা রুগীকে আমি কিভাবে তাকে সাপোর্ট দিব, আমার মন চাচ্ছে, আমি অ্যাজ এ হিউম্যান বিং আমরা সবাই চাই। তো সেই হিসাবে আমরা নার্সরা বর্তমান যুগের সুযোগ সুবিধা অনেক বেশি, আমাদের সময় ছিল না এবং আমরা অনেক কিছুই করতে পারি নাই। যারা আমরা করছি তারা নিজেদের চেষ্টায়, নিজেদের অবজারভেশনে, ইচ্ছা শক্তির মাধ্যমে। কিন্তু এখন অনেক সুযোগ আছে, কিন্তু এখন এমন একটা কিছু জায়গায় আটকায় আছি আমরা
নীতিমালার কারণেই হোক, সরকারের কারণেই হোক, বা আমাদের পারিপার্শ্বিকতার কারণে হোক, আমরা আটকায় আছি কোনো জায়গায়। নার্সরাও যেমন একটা এমপিএইচ করা নার্স, সে কিন্তু আরএন, রেজিস্টার নার্স, তার কিন্তু পদোন্নতি হচ্ছে না। তাহলে কি হলো? মেন্টালি সে ডিপ্রেশনে থাকলো। সে টাকাতে হয়তো তার বয়সের ইয়ারের সে স্যালারিটা বাড়তেছে, কিন্তু তার যোগ্যতায় কি সম্মানটা পাচ্ছে সে? আমরা তো টাকাও চাবো, সম্মানও চাবো। ব্যাপারটা কিন্তু এরকম। যদি আমি সাইকোলজি চিন্তা করি, নার্সদের সাইকোলজি জিনিসটা কিন্তু খুব বড় একটা জিনিস, এবং এখন কিন্তু এইটাই হচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা হ্যাঁ, এবং সবাই কিন্তু আমরা পারতেছি না স্যার। জি, আপনার পালা, ক্লোজিং রিমার্কস ছোট্ট করে। আমার একটা ছোট্ট সাকসেস আছে, এটা তাবৎ ফ্যাকাল্টি মেম্বার অফ নার্সিং কলেজ বা ইনস্টিটিউটের জন্য বলছি। সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে রিটায়ারমেন্টের পরে এসে বেসরকারিতে জয়েন করে, দ্যাট ইজ আফটার 59। তো আমি তো প্রায় এক যুগের বেশি আমার নার্সিং কলেজের বয়স, তখন ইনস্টিটিউট ছিল। তো যখন আমার এখানে এসে প্রথম জয়েন করবে যিনি প্রিন্সিপাল হিসাবে, তখন এই যে ওনারা ওইখান থেকে আসলে যে বললো পদোন্নতি হয় না, এখানে যখন আসবে তখন ওনাদের ডেজিগনেশন লেকচারারই থাকবে। আমি বললাম অসম্ভব, আমার এখানে যিনি প্রিন্সিপাল হবে, মানে রীতিমতো আমি যুদ্ধ করলাম সরকারের সঙ্গে। আমি সেটা হতেই পারে না, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর র্যাঙ্ক দিব, কারেন্ট চার্জ অ্যাসোসিয়েট প্রফেসর করব, আমি তাকে প্রিন্সিপাল করব, এরপর একসময় আমি তাকে প্রফেসর করব। একজন মাস্টার্স করা ইংল্যান্ড থেকে আসা ভদ্রমহিলা রিটায়ারমেন্টের পরে উনি আমার এখানে প্রিন্সিপাল ওর ভাইস প্রিন্সিপাল অথবা সিনিয়র টিচার হিসেবে জয়েন করবে। তো এই সাকসেসটা আমি আপনাদের জন্য এনে দিয়েছিলাম। এটা হচ্ছে যে এই ডেজিগনেশনটা এখনো আছে। তো আমি যেটা বলতে চাই লাস্ট, মানে পে অফ লাইন হিসেবে যদি বলি, যে এটা আসলে মৌখিক কথাই বললে হবে না যে নার্সেস ইকোনমিক স্ট্রেংথেনিংয়ের জন্য কাজ করবে, অর্থাৎ নার্স দিয়ে আমাদের দেশের ফরেন কারেন্সি আর্ন হবে, আমরা ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং হব। এটা নিয়ে আসলে কাজ করতে হবে। এবং সত্যি কথা বলতে কি, নার্সরা আমাদের দেশের প্রাণ। এটা আপনি যদি ভাবেন যে হেলথ সেক্টর ভালো না থাকলে কোনো সেক্টর ভালো থাকবে না। আপনি আগে সুস্থ থাকবেন তো আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার সমাজ সুস্থ থাকবে, আপনার দেশ সুস্থ থাকবে, ইভেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেটাও সুস্থ থাকবে। তাহলে আগে তো আপনাকে সুস্থ থাকতে হবে। এই সুস্থ থাকার সঙ্গে নার্স অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলে এই যে ইকোনমিক্যালি স্ট্রেংথেনিংয়ের যে পে অফ লাইন এবছর করা হয়েছে, এটিকে বাস্তবতায় নিয়ে আসার জন্য আমরা সরকার এবং বেসরকারি খাত দুই পক্ষ মিলে খুব আন্তরিকভাবে কাজ করতে চাই, তবেই আমাদের দেশের এই উন্নতি আসবে। ধন্যবাদ জিলু ভাই। ধন্যবাদ জিলুর। আসলে এই মুহূর্তে সরকারের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুটো পদক্ষেপই নেওয়া উচিত। স্বল্পমেয়াদী বলতে একটু আগে যেটা দিদিও বলেছেন, যে এক্সিস্টিং যে স্কুলগুলো আছে, নার্সিং কলেজগুলো আছে, এগুলোকে কিন্তু রিয়েলি ওয়েল ইকুইপ করতে হবে। এদের ট্রেনিং সিস্টেমটাকে আমূল পরিবর্তন করে আরও মোর ডেভেলপ করতে হবে। এই যে কোয়ালিটি এডুকেশনটা পায় না বলে কিন্তু নার্সরা অনেকাংশেই পিছিয়ে যায়, এবং এটা কিন্তু খুব সহজেই খুব অল্প দিনের মধ্যে, কারণ এক্সিস্টিং অনেক স্কুল আছে, এগুলোর প্রতি যদি সরকার একটু নজর দিত, বেসিক্যালি হয়তো ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আমাদের আছে সেগুলো হয়তো বড় সমস্যা না, কিন্তু আমি এই যে ইনস্টিটিউটগুলোর কথা বলছি, ইনস্টিটিউটগুলোকে কিন্তু ওইভাবে সত্যিকার অর্থেই ইভেন নার্সিং কাউন্সিল থেকেও সেভাবে দেখার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে। এবং অনেকাংশে আমরা শুনতে পাই নার্সিং কাউন্সিলও তাদের লোকবলের অভাব, তারাও কিন্তু এগুলো ওইভাবে দেখতে পারে না। কারণ এটা যদি প্রতিনিয়ত দেখা না হয় তাহলে এটা সম্ভব না। এই দিকটা গেল। আরেকটা হলো যে এই যে গ্রামীণ এলাকায় যে ক্লিনিক্যাল নার্সেস ট্রেনিং যে সেন্টারগুলো, সেগুলোকে কিন্তু একইভাবে একটা স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, যেখানে আমরা মনে করি যে বেটার নার্সেস এবং বেটার ডাক্তারদের সাপোর্ট হিসেবে যেন বেটার পিপল কাজ করতে পারে, সেটার জন্য পড়ে। আর দীর্ঘমেয়াদী যেটা, সেটা তো আসলে এই যে বেতন বৃদ্ধি থেকে শুরু করে তাদের ক্যারিয়ারের পথ তৈরি করে দেওয়া। একজন নার্স যেন, এই যে ফিলিপিনের কথা আমরা শুনেছি, ফিলিপিন্সের একটা বিরাট অংশ সারা পৃথিবীতেই কিন্তু নার্সিংয়ে ছড়িয়ে আছে। আমরা যেখানে যাই, আমেরিকান কলেজ অফ মানে নার্সেসের আমি প্রেসিডেন্ট দেখেছি, সি ইজ এ ফিলিপিনো, এবং দেখে মনে হয়েছে দে আর নো লেস দেন ডক্টরস বাই প্রফেশন, বাই দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্য কনফিডেন্স অ্যান্ড লেভেল অফ ওয়ার্ক।
নট মানে এনিওয়ে লেস দেন এ ডক্টর। তো এই জিনিসগুলোকে ক্যারি করার জন্য এটা সরকারেরই কাজ, এটা সরকার না করলে হবে না। অবশ্যই বেসরকারি খাত তো সবসময় সরকারের সাথে কাজ করবে এবং রাষ্ট্রকে কিন্তু আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে আমাদের নার্সিং এডুকেশনটাকে। আর স্বাস্থ্য ব্যবস্থার চাহিদা পূরণের জন্য তো আমরা সবাই জানি যে নার্সিং সেক্টরের উপর কতটা ডিপেন্ড আমাদের করতে হয়। এই জিনিসটা জন্য এই চ্যালেঞ্জগুলোকে, আর বিশেষ করে এই যে অপশিক্ষিত কর্মী বাহিনী দ্বারা যেন নার্সিং খাতটাকে নষ্ট না হয়, বিভিন্ন যত যে লোয়ার লেভেলের যত ব্যাঙের ছাতার মতো যেসব ক্লিনিকগুলো তৈরি হচ্ছে, নার্স হিসেবে যাদেরকে প্রডিউস করা হয়, নার্স হিসেবে যাদেরকে প্রডিউস করা হয় এখানে এরা কিন্তু রিয়েল নার্সেস না। এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এরা কিন্তু অ্যাজ এ হোল নার্সদের ইমেজটাকে নষ্ট করে দিচ্ছে। এবং এগুলো পয়েন্ট বলতে ভুলে গিয়েছিলাম, একটু ছোট করে এই জিনিসটাকে আমাদের করে আশা করি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যদি সমৃদ্ধ করার জন্য ডাক্তার তৈরি করার পাশাপাশি নার্স তৈরিতে যদি সরকার বেসরকারি খাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, আমি বিশ্বাস করি আমরা এই সেক্টরকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারবো। জাস্ট এক লাইন, সেটা হচ্ছে কি যে আমরা তো সবাই জানি যে 60%-এর উপরে বেসরকারি খাত স্বাস্থ্যসেবা দেয়। তো সেখানে আমি অনেকবার কথা বলেছি যে সরকারি ফ্যাকাল্টিদেরকে নার্সিং কলেজের ওদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু আপনি দেখেন বেসরকারি খাতের নার্সিং কলেজের ফ্যাকাল্টিদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। আমি বলেছি প্রয়োজনে আমরা টাকা দিব, তবু এদের ট্রেনিংয়ের আপনারা ইনক্লুশন করেন, কিন্তু এটা করতে পারে নাই। তো শেষ পর্যন্ত নাইম ভাই, ফর ইউর ইনফরমেশন, আমরা এই বছর জানুয়ারিতে নিজেরা একটা নার্সিং ট্রেনিং ফ্যাকাল্টি ট্রেনিং একটা ইনস্টিটিউট শুরু করেছি, কিন্তু টিচার্স ট্রেনিং। তো এইটা খুব জরুরি একটা বিষয় যে টিচারদেরকে যদি গভর্নমেন্ট তার সঙ্গে সম্পৃক্ত করে নিত, টিচার ভালো হলেই তো ভালো নার্স তৈরি হবে। এটা বলতে ভুলে গেছি। ধন্যবাদ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস ভায়োলেট দীপশিখা মণ্ডল, মিস প্রীতি চক্রবর্তী এবং প্রফেসর ডক্টর সরদারের নাইম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, ইন্টারন্যাশনাল নার্সেস ডে বা আন্তর্জাতিক নার্স দিবসে আমরা আলোচনা করছিলাম এবং হয়নি করে কিন্তু অনেক কিছু হয়েছে সেটাও বোঝা গেছে। এখনও পর্যন্ত যে ট্যাবু আছে, যে সমস্যা আছে, এখনও পর্যন্ত যে বৈষম্য আছে, চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না, বিদেশে চাহিদা আছে আমরা পাঠাতে পারছি না, কিন্তু অল্প বিস্তর কিন্তু সবগুলো কাজই হচ্ছে এবং মূলত প্রাইভেট সেক্টরে এই কাজগুলো অনেক বেশি হচ্ছে। এখন সরকারের দিক থেকে সরকারি পর্যায়ে হওয়া উচিত এবং প্রাইভেট সেক্টরের জন্য সরকারের এক ধরনের নীতি সহায়তা প্রয়োজন, যেটা ওনারা বারবার বলছিলেন। এবং সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে সামাজিক স্বীকৃতি দেয়া। সেখানে আমরা অনেক ক্ষেত্রেই অনেককে দেই না, দিতে পারি না। আমাদের এক ধরনের ট্যাবু আছে, এক ধরনের রক্ষণশীলতা আছে, সেখান থেকে আসলে বেরোতে হবে। এবং এবারকার যে প্রতিপাদ্য বিষয়, সেটা নিয়ে ওনারা বলছিলেন যে এই নার্সেসটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। একটা সুস্থ সমাজ, অর্থনৈতিকভাবে যদি আমরা সমৃদ্ধশালী এটা জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, নার্সেসদেরকে দরকার এবং তাদের প্রতিও আমাদের সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা, আর্থিক যে তাদের প্রয়োজন সেটা মেটানো, এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং সব মিলিয়ে আমাদের স্বাস্থ্যসেবাকেও আসলে সুস্বাস্থ্যের অধিকারী করতে হবে। সেই জায়গাটা আমরা খুব একটা মনোযোগ দিই না, বলি বটে, কিন্তু কাজে খুব একটা না। আমরা আশা করব যে, এবং একই সঙ্গে ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বলেছেন যে ব্যাঙের ছাতার মতো অনেক নার্সিং ইনস্টিটিউট গড়িয়ে আসছেন। মানে অল্প বিদ্যা অনেক সময় ভয়ঙ্করী, অশিক্ষিত থাকার চেয়ে অল্পবিদ্যা অনেক ক্ষেত্রেই, অন্তত চিকিৎসা ক্ষেত্রে তো বলাই যায়। শুধু ব্যাঙের ছাতার মতো নার্সিং ইনস্টিটিউটের কথা বলি কেন, ব্যাঙের ছাতার মতো বেশ কিছু মেডিকেল কলেজও বাংলাদেশে তৈরি হচ্ছে। এগুলোর বিষয়ে সরকারকে আসলে সতর্ক থাকতে হবে যে সেখান থেকে আসলে ভালো চিকিৎসক বেরোচ্ছে কিনা। না, সার্টিফিকেটদারি চিকিৎসক বেরোচ্ছে, কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়ার মতো গুণগত যে শিক্ষা সেটা তাদের নেই। আমরা আশা করব যে সরকার এইসব বিষয়ে সজাগ থাকবেন এবং প্রাইভেট সেক্টরে যারা এই বিষয়ে কাজ করছেন তারা নিজেরাও আরও উদ্যোগী হবেন। নিশ্চয়ই তাদের অনুপ্রেরণা দরকার এবং সেটা সরকারের দিক থেকে তারা ভবিষ্যতে পাবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে নার্সিং পেশার সঙ্গে যুক্ত সকল বাংলাদেশি নারী, পুরুষ এবং বিশ্বে যারা কাজ করছেন সকলের জন্য আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সবার জন্য আরও একবার শুভকামনা।